দিঘির গভীর জলের মতো লুসির ঘন পল্লবময় আঁখিদ্বয় টলমলে নোনা জলে ভরপুর। শ্যামবর্ণের মেয়েটির মায়াময় চোখ জোড়া বড়ই আকর্ষণীয়, হৃদয় ছলকানো। তবে সেই হৃদয় পিছলানো নজর জোড়াই ইউনহুর নজর অবরুদ্ধ হয়ে থাকলেও আকর্ষিত হলো না ইউনহু। তবে মেয়েটার ব্যথিত ভারাক্রান্ত নজর আর হৃদয় বিদারক কথাগুলো তাকে বেশ ব্যথিত করলো। বুকের কোথাও একটা যেন কথাগুলো গিয়ে সুচালো তীরের মতো বিঁধলো, খুঁচিয়ে খুঁচিয়ে কাটা ফোটানোর মতো ব্যথার অনুভবও অনুভাবিত করালো। বয়সের তফাৎ থাকা সত্ত্বেও আয়ুর সাথে সম্পর্কটা তার গড়েছিল। সম্পর্কের শুরু আয়ুর দিক থেকে থাকলেও আয়ুর প্রতি আকর্ষিত হয়ে তার দেওয়া ভালোবাসার প্রপোজাল সেও সদরে গ্রহণ করেছিল। তবে ছনছাড়া জীবনে বন্ধু বান্ধব আর ঘুরে ফিরে বিজ্ঞানই যেন এই সম্পর্কের থেকে আরো আকর্ষিত আর গুরুত্বপূর্ণ ছিল। বিধায় আয়ুর সাথে ভালোবাসাময় সম্পর্কটাতে বিশেষভাবে গুরুত্ব ছিল না। আলগোজ সম্পর্ক যাকে বলে, চলছে চলুক এইরকম টাইপের। বিধায় বিভিন্ন প্রতিঘাতে তাদের সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। সত্যি বলতে সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পেছনে পুরো দায়বোধটা তারই। নিজের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আজ সম্পর্কটা ছিন্ন, সেটা সে মানে। যে সম্পর্কটাতে বেখেয়ালি না হয়ে পুরো খেয়ালি হয়ে দায়িত্ববান পুরুষের মতো গুরুত্ব দেওয়া উচিত ছিল, তবে সে দেয়নি, দিতে পারেনি। হয়তো সেই আফসোস এখনো তাকে আওড়ে যেতে হচ্ছে। এই নিষ্পাপ মেয়েটার ভালোবাসা উপেক্ষা করার জন্য তার অভিশপ্ত দীর্ঘশ্বাস বয়ে বেড়াতে হচ্ছে তাকে। তবে মেয়েটার মুখের একটা কথার জন্য পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবারের সবাই এত চাপ কথা সহ্য করেও সে নিজের জীবনে অন্য কাউকে জড়ায়নি। মূলত কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে চায়নি সে। আয়ুর একটা কথা ইউনহুর খুব মনে পড়ছে। ইউনহু, তুমি জীবনে কখনোই সুখী হবে না, শান্তিতে থাকতে পারবে না। আর যদি কখনো বিয়ে করো, সেই মেয়েটাও কখনো তোমার মতো মানুষের কাছে সাথে ভালো থাকবে না। ভালো কখনোই রাখতে পারবে না তুমি তাকে। তুমি সেই মেয়েটার জীবনে সুখ শান্তির অভিশাপ হবে, যেমনটা ঠিক আমার জীবনে ছিলে। সেদিন রাগান্বিত হয়ে আয়ুর কথাগুলো বললেও সেই কথার ভয়ে আজও ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত সে কাউকেই নিজের জীবনে জড়ায়নি। বারংবার জড়াতে ভয় পেয়েছে। পরিবারের সহ নিজের পরিচিত অপরিচিত সবার কাছে ছন্নছাড়া উপাধি পেয়েছে, আরো ভালো মন্দ নানা কথা। তবু আয়ুর কথা অনুযায়ী নিজেকে অভিশপ্ত ভেবে সেই অভিশপ্ত জীবনে আর অন্য কাউকে জড়ায়নি। জড়িয়ে আয়ুর মতো সেই নারীর জীবনটাকে অভিশপ্ত করতে চায়নি সে, কিন্তু না চাইতেও আর এক মায়াবতী নারীর জীবন অভিশপ্ত করে ফেলেছে সে। ভাবনা ছেড়ে মায়া মায়া চোখে তাকিয়ে থাকা মেয়েটার দিকে কয়েক পা এগোলো ইউনহু। ফের বলল, তুমি জেনে শুনে ছনছাড়া এক মানুষের জীবনে জড়িয়েছ। সাথে বলতে পারো ভুল মানুষের জীবনে জড়িয়ে গেছো। সেখানে সত্য হোক বা মিথ্যা, ভালোবাসা পাওয়াটা কিছুটা মরিচিকার পেছনে ছুটে চলার মতো। আর আমি ইউনহু, সম্পর্কে সিরিয়াস হতে না পারলেও মিথ্যা অভিনয় করতে পারি না বলতে গেলে। এটা হয়তো কিছুটা হলেও আমার সম্পর্কে তোমার জানা। কারো মুখের ওপর কখনো কথা বলতে পারেনি লুসি। বলতে গেলে ভালো হোক বা মন্দ, বড়দের কথার জবাব দেওয়াটা বেয়াদবি ভেবেছে বারবার। বেয়াদবি না ভাবলেও সত্যি বলতে কেউ কিছু বললে জবাব স্বরূপ কথা কখনো তার গলা দিয়ে বের হতে চায়নি। যার কারণেই আজ তার এই অবস্থা। নিজের বাড়িতেও তাকে কাজের মেয়ের মতোই থাকতে হয়েছে। তবে আজ কেন জানি নিশ্চুপ থাকতে পারল না লুসি। কোনো কারণে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার উপরে তার স্ত্রী হওয়ার হক ফলাতে ইচ্ছা করলো। তাই ইউনহুর কথাগুলো শুনে খুব শান্ত স্বরে সে বলল, পবিত্র রমজান মাস চলছে। অন্যান্য মাসের তুলনায় বেশ ফজিলতপূর্ণ মাস, দোয়া কবুলের মাস। আর স্ত্রীর প্রতি স্বামীর দোয়া সব সময়ের জন্য বেশ কার্যকরী হয়। আপনি মন থেকে প্রত্যেকটা নামাজের শেষে প্রার্থনা করুন, এই অভিশপ্ত অভাগী যেন আপনার জীবন থেকে ধুয়ে মুছে অভিশপ্ত মুক্ত হয়ে যায়। সবার জীবনের অভিশপ্ত আমিটা যেন মরে যাই। কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে উঠল লুসি। জীবনটা আর ভালো লাগছে না তার। এই কেমন অভিশপ্ত জীবন! সে যার জীবনে পদার্পণ করেছে শুধু দুঃখই হয়ে গেছে। কেন একটু সুখ তার কপালে লিখন হলো না? আশ্চর্য হয়ে লুসির মুখের দিকে তাকিয়ে রইল ইউনহু। তার কথার প্রেক্ষিতে মেয়েটা এমন ধারার কথা বলবে এটা সে কখনোই ভাবেনি। যদিও লুসির জীবনযাপন সম্পর্কে তার জানা। ইউনহুকে আরো আশ্চর্য করে দিয়ে ফের লুসি বলল,
আত্মহত্যা মহাপাপ, না হলে আমি কবেই মরে যেতাম। এই অভিশাপ কাউকেই বইতে দিতাম না। তবে এই জীবনের এই দুঃখ কষ্ট তাই এত অসহ্য হয়ে উঠেছে। পরকালে এর থেকে শতগুণ সহ্য করব কি করে? তাই তো নিজেকে শান্ত করে রেখেছি। পারছি না নিজের জীবনটা নিজের হাতে হরণ করতে। তবে এই অভিশপ্ত জীবন আর বয়ে বেড়াতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না এই জীবন আর। তাই নিজে তো পারছি না মুক্ত হতে। আপনজন হয়ে আপনি দোয়া করুন, এই অভাগী যেন মরে। লুসি! থেমে গেল লুসি। সামনের মানুষটার জোর গলার ধমকে থেমে গেল তার বলতি। কেঁপে উঠল সমস্ত নারীর শরীর। আগের তুলনায় ফুপিয়ে কান্নার জোরও বাড়ল তার। বলার সীমাবদ্ধতা পার হয়ে গিয়েছে তার, এটা সে বলার মধ্যে বুঝতে পেরেছে। তবুও কেন জানি না আজ নিজেকে দমিয়ে রাখতে পারছিল না। বিধায় কথার সীমাবদ্ধ সে পার করে ফেলেছে। কপাল কুঁচকে রাগান্বিত নজরে লুসির দিকে তাকিয়ে আছে ইউনহু। মেয়েটা বরাবরই শান্ত। সেই মেয়েটার মুখ দিয়ে এসব কথা বের হবে এটা সে কল্পনাও করতে পারেনি। বলতে বলতে মেয়েটা কি সব আবল তাবল বকে চলেছে। হুঁশ নেই কি মেয়েটার? আশ্চর্য! ধমকে লুসিকে আরো কিছু বলতে যাবে ইউনহু, তার আগে মেয়েটা তাকে অবাক করে গিয়ে আরো এক পাগলামি করে বসলো। কান্নারত অবস্থায় দৌড়ে এসে ইউনহুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। শক্ত হাতে খামচে ধরলো তার পিঠের সাদা পাঞ্জাবিটার অংশ বিশেষ। নারী স্পর্শ পেয়ে সমস্ত শরীর শিহরিত হলেও স্থির হয়ে দাঁড়িয়ে রইল ইউনহু। ভুলেও নিজের সাথে জড়ালো না লুসিকে। দরজার সামনে থেকে কয়েকটা মানুষ সেটা দেখে নজর নামিয়ে চলে গেল। ইউনহুর গলার ধমক শুনে কি হয়েছে জানতে এসেছিল, কিন্তু দুজনকে ওই অবস্থায় দেখে আর এগোলো না। কিছু ব্যাপার স্বামী স্ত্রী নিজেদেরকে বুঝে নিতে হয়, বিষয়টা সেরকমই ভেবে ওনারা দাঁড়ালেন না। আমি যার জীবনে পদার্পণ করি সেই জীবনটা কেন দুঃখ হয়ে ধরা দেয়? কেন একটু সুখ আমার কপালে হলো না? কেন আমাকে কেউ ভালোবাসতে চায় না? সুখ আমার জন্য নয় কেন? কেন বলুন না? মা কেন ভালো না বেসে সেই ছোটটি রেখে আমাকে ছেড়ে চলে গেল? বাবা কেন ভালোবেসে আমাকে একটু বুঝলো না, বুঝতে চাইলো না? আপনিও কেন? লুসি শুধু হিচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে, পুরো কথা শেষ করতে পারলো না। শরীর চাইলেও ইউনহুর মন চাইলো না মেয়েটাকে দূরে সরাতে। মনটা কোথাও আবার একটু চাইলো মেয়েটাকে বুকে জড়াতে, তবে কোনো কারণে সেটাও করলো না। আগেই নাই স্থির হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো। আমি কেন এতটা পোড়া কপালি অভাগী হলাম? কেউ কেন আমাকে ভালোবাসতে চায় না? কেন চায় না বলুন? লুসির আকুলিত হয়ে বলা কথাগুলো ইউনহুর পুরুষালী মনকে নাড়িয়ে দিল। নিজের মুঠো বন্দি করে রাখা ডান হাতটা উঠিয়ে লুসির মাথায় রাখলো। ফের সৌহার্দ্যপূর্ণ গলায় বলল, আমি তো বললাম আমি তোমার দায়িত্বে কখনোই অবহেলা করব না। আমাকে একটু সময় দাও। আমার কারো দায়িত্ব চাই না। সবাই শুধু দায়িত্ব পালনের খাতিরে আমাকে বাধ্য হয়ে তাদের জীবনে রেখেছে। আমি আর কারো দায়িত্ব হতে চাই না। আমার আমার শুধু একটুখানি ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। এই যে আমি আপনাকে বেহায়ার মতো জড়িয়ে ধরেছি, আপনি বাধ্য হয়ে আমাকে সরাতে পারছেন না। বিশ্বাস করুন, এই বাধ্য হয়ে লোক দেখানো ভালোবাসা হলেও আমার চলবে। শুধু একটুকু চাই আমার নিজের স্ত্রীর অধিকার চাই না আপনার কাছ থেকে, আর না কোনো বিলাসিতা চাই আপনার কাছ থেকে। কেন জেনে শুনে আমার অভিশপ্ত জীবনে জড়ালে লুসি? তুমি তো কিছুটা হলেও আয়ুর বিষয়ে জানতে, তবুও কেন নিজের কষ্টটা বাড়ালে? কথাগুলো গলা পর্যন্ত এসেও আটকে গেল। বলতে চেয়েও বলতে পারলো না ইউনহু। এই দুঃখী মেয়েটাকে নিজের পুরানো ভালোবাসার কথা মনে করিয়ে আরো দুঃখ দিতে চাইল না। তবে মেয়েটা যখন জেনে শুনে তার জীবনে জড়িয়েছে, সেও না হয় একটু জড়ালো। দেখা যাক ভাগ্যে কি হয়। চাকুকে রুমের আরামদায়ক বিছানায় বসে পা দুলিয়ে চলেছে তে। ড্রয়িং রুমে বসেছিল সে। মানুষটা বাহির থেকে এসে তাকে ড্রয়িং রুমে দেখে নিজের রুমে আসতে বলে উপরে চলে এলো। কেন ডেকেছে তের হয়তো জানা, তাই বাথরুমের মতো সেও চলে এসেছে। রুমে এসে দেখলো রুম ফাঁকা। মানুষটা কোথায় বুঝতে অসুবিধা হলো না, তাই নিজের পছন্দের কাছে মনোবেশিত করে অপেক্ষা করে চলেছে। হঠাৎ ওয়াশরুমের দরজার শব্দে নজর সেদিকে চলে গেল তের। সঙ্গে সঙ্গে নজর নামিয়ে নিল। ইদানিং তো মানুষটার প্রেমে নির্লজ্জ হয়ে গেছে। এখন ওই উন্মুক্ত শরীরের মানুষটার দিকে তাকালে নিশ্চিত সে উল্টো পাল্টা কিছু করে বসবে। কিছু করে না বসলেও নির্লজ্জ মুখ কিছু বলে বসবে। তার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখাই ভালো। যদিও মন নিয়ন্ত্রণে থাকতেই চায় না,
তবে তার মস্তিষ্ক কম নাকি? বউকে ধমকিয়ে নিয়ন্ত্রণে কি করে রাখতে হয় এটাও তার জানা আছে। কি বলছি কানে ঢুকছে না তোর? নিজের ভাবনায় এতই মশগুল ছিল সামনের মানুষটা কি বলছে খেয়ালই হয়নি তের। আর ফাজিল লোকটা বউকে ছাড়া কথাই বলতে পারে না। বউ হয় একটু ভালোবেসে কথা বলতেও তো পারে। একটু আদর করে ভালোবেসে কথা বললে কি যে হয় আল্লাহই জানেন। কি বলেছেন আমি শুনিনি। দীর্ঘশ্বাস ফেলল জাঙ্কুক। শান্ত নজরে কিছু সময় থেকে পর্যবেক্ষণ করলো, ফের বলল, তুই বেঁচে যাওয়া কেন ছেড়ে দিয়েছিস? যাচ্ছিস না কেন? তের জানা কথা, এই কথাটা জানতেই এই মানুষটার আহ্বান, সেটা কি আর জানতো না তে? না হলে কি আর মানুষটা সহজে তাকে ডাকে আর না তার দিকে ফিরে তাকাই? শুধু মাঝে মাঝে একটু করে মেয়ে যিনি কাঁধে চাপে তখন তাকে একটু একটু ভালোবাসে। সবাই বলে আমার বর লেকচারার, আমি কেন অন্য টিচারের কাছে পড়বো? সবার কথা আমার আর শুনতে ভালো লাগে না, তাই বেঁচে যাওয়া ছেড়ে দিয়েছি। আর বর যখন আমার টিচার, সেই না হয় আমাকে পড়াবে, না হলে তো সবার মধ্যে কনফিউশন তৈরি হবে আসলে সে ভালো টিচার কিনা। আর কোন স্ত্রী কি চায় তার বরের বিরুদ্ধে বাহিরের মানুষের কনফিউশন তৈরি হোক? আমি তো ভাই ভালো বউ, আমি তো চাই না। সামান্য একটা কথা কতখানি জড়িয়ে পেঁচিয়ে শোনালো, তবে তের দ্বারা এটা সম্ভব বিধায় মাথা ঘামালো না জাঙ্কুক। সেও নিজের কাছে মনোবেশিত হয়ে বলল, তা বরের ভালো বউ? বরের প্রতি এত খেয়াল তো আগে ছিল না। ব্যাপার কি? ব্যাপার হলো সে আগে আমার বর ছিল না, তাই। জাঙ্কুকের মুখে মৃদু হাসি ফুটলো, তবে সেটা খুবই ক্ষীণ, তেকে বুঝতে দিল না। শরীরে টি-শার্ট জড়িয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, ফের বলল, তা আপনি জানেন না আপনার বর কিরূপ কড়া টিচার, তবুও তার কাছে পড়ার জন্য মানুষের সামান্য কথায় রাজি হয়ে গেলেন? আমি মানুষের কথাই রাজি হইনি, নিজ ইচ্ছেতেই রাজি হয়েছি। প্রত্যেক মাসে কতগুলো টাকা দিতে হয় ব্যাচে, সেটারই সুব্যবস্থা। কেমন সুব্যবস্থা জাঙ্কুকের জানা আছে। বিগত 17 বছরের মধ্যে একদিনও যাকে হাজার বলে কয়েও তার কাছে কেউ পড়াতে বসাতে পারলো না। সে নিজেই শোনাচ্ছে সেই বাণী, এটা কখনোই বিশ্বাসযোগ্য না। তবু বউটার যখন সুমতি হয়েছে, সেও না হয় একটু আদর ভালোবেসে বউটাকে পড়ালো। যেটা তার বউটা চাইছে, পাখি নিজেই ধরা দিতে চাইছে, সেখানে উড়িয়ে দিয়ে তো কাজ নেই। তবু মজার ছলে জাঙ্কুক বলল, কেন তোর মামাদের টাকার পয়সার অভাব পড়েছে নাকি যে তাদের টাকা পয়সা বাঁচাতে চাইছিস? তবে তোর কথা মতো তোর মামাদের টাকার অভাব পড়লেও তোর বরের এখনো টাকার অভাব পড়েনি, তার কাছ থেকে নিয়েও তো বেঁচে পড়া যেত। ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে জাঙ্কুকের দিকে তাকালোতে, আইসেন আমার টাকাওয়ালা। আরে তার মামাদের অভাব হবে কেন? সে যে কারণে বেঁচে পড়তে চাইছে না সেটা তো মানুষটাকে খোলাখুলি বলতে পারছে না। তবে মানুষটা যে তার কথার ছল বুঝতে পারেনি, এমনটা অবুঝ মানুষটাকে সে কখনোই ভাবে না। এমনটা অবুঝ মানুষটা কখনো নয়ও, শুধু শুধু তাকে পচানো আর তার পেট থেকে কথা বের করার ছল। আপনি পড়াবেন কিনা সেটা বলুন, আপনি না বললে আমি জোর করছি না। হাত দিয়ে মাথার ভেজা চুলগুলো ব্যাকব্রাশ করছিল জাঙ্কুক। তের কথা শুনতেই হাত থেমে গেল। আয়নার মধ্যে সরাসরি তের হরিণী নজরে নজর রাখলো, ফের পিছে মুড়ল সে। ধীর কদমে পা চালালো প্রিয় নারীর সংস্পর্শে। তের নজরও অবিচল, সদ্য গোসল করে আসা মানুষটাকে এত সুন্দর আর স্নিগ্ধ দেখাচ্ছে। নজর আটকে পড়েছে। এত সময় যে নজর শত চেষ্টার ফলে নিয়ন্ত্রণ রেখেছিল, সেই বেহায়া নজর আর সংযত রাখা গেল না। অবিচল নজর আটকে গেল সদ্য গোসল করে আসা মানুষটার হলুদ হলুদ উজ্জ্বল শ্যামবর্ণ লম্বাটে মুখে, লাল রঙা পুরো ঠোঁট। সেই অবিচল নজরে নজর রেখে মোহনীয় গলায় জাঙ্কুক বলল, অধিকার থাকতে এক চুলো অধিকার ছাড়তে নেই, বিশেষ করে স্বামী জাতির উপর স্ত্রীর অধিকার। সেখানে স্বামীর উপর স্ত্রীর জোর করা চলে, বাধ্যতা স্বীকার চলে, এমনকি দোষ না করা সত্ত্বেও স্বামীকে স্ত্রীর কাছে নত হওয়াও চলে। সেখানে আমি তো সেই কবেই নত স্বীকার করে বসে আছি। তের অবিচল নজরের পানে আরো একটু ঝুঁকলো জাঙ্কুক। ফের নিষ্পলক কিছুক্ষণ তাকিয়ে থেকে টুপ করে তের নাকের উপর চুমু বসালো। মুহূর্তেই তের হরিণী নজর জোড়া অবরুদ্ধ হয়ে গেল। সেই বন্ধ নজর জোড়ার দিকে শান্ত নজরে তাকিয়ে বেশ নমনীয় গলায় জাঙ্কুক বলল, সেখানে আমার বউটা জোর করলেও সেই বউ নামক রমণীতে বাধ্য আমি, আর জোর না করলেও বাধ্য আমি।